হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার 7 অণুজীবের জগৎ। আজ আমরা এই অধ্যায়ের পার্ট 1 অর্থাৎ আজ আমরা বিভিন্ন প্রকার অণুজীবের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। তোমরা শেষ অবধি ক্লাসটি দেখবে এবং ভালো লাগলে লাইক করে দেবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা আমাদের চারিপাশে বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাই, তাই তো? যেমন গরু, ছাগল, ভেড়া, হাতি, বাঘ, সিংহ, এছাড়াও বিভিন্ন রকমের পাখি দেখতে পাই, গাছপালা দেখতে পাই। সবাইকে আমরা নিজেদের চোখে, খালি চোখে দেখতে পাই। কিন্তু এমন কিছু প্রাণীও আমাদের চারপাশে বসবাস করে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। তাদের বলা হয় অণুজীব। অণু এই কথাটির অর্থ হলো ক্ষুদ্র, অর্থাৎ এতটাই ক্ষুদ্র এক প্রকার জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না, এবং এদের দেখতে হলে কি করতে হয় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা আকারে অত্যন্ত ক্ষুদ্র, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া ও কিছু শৈবাল। ভাইরাস, তোমাদের করোনা ভাইরাসের কথা মনে আছে? করোনা ভাইরাসকে কি আমরা খালি চোখে দেখতে পেতাম যে ওর মুখে ঢুকছে, ওর নাকে ঢুকছে? আমরা কি দেখতে পেতাম না। আমাদের শরীরে যখন ঢুকে যেত ভাইরাসটা, তখন এক লক্ষণ দেখা যেত, শ্বাসকষ্ট হতো, হাঁচি হতো, কাশি হতো, তাহলে বা কোনো মানুষ মারাও যেত। তাহলে ওই ভাইরাসটাকে আমরা চোখে দেখতে পেতাম না, কিন্তু আমাদের শরীরে যখন ঢুকতো তখন শরীরে আমাদের ক্ষতি করতো। তাহলে ওটাও এক প্রকারের অণুজীব। অণুজীবদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেখো, পৃথিবীর প্রায় সর্বত্র অণুজীবদের পাওয়া যায়। গরম মরুভূমি, মেরু অঞ্চলের বরফ, নোনা জল, জলাভূমি, উষ্ণ প্রস্রবণ, এমনকি জীবদেহের ভেতরেও এরা বাস করতে পারে। তাহলে বুঝতেই পারছো, পৃথিবীর সর্বত্র যে কোনো জায়গায়, এমনকি যে কোনো জীবদের দেহের ভেতরেও অণুজীবরা বসবাস করে। অধিকাংশ অণুজীবের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, তবে কিছু অণুজীব কম অক্সিজেনযুক্ত পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম। অণুজীবদের বেঁচে থাকার জন্য ভেজা বা স্যাঁতসেঁতে পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। আর্দ্র পরিবেশে এরা দ্রুত বৃদ্ধি ও বংশ বিস্তার করতে পারে। দেখবে তোমাদের একটু মনে থাকতে পারে বা তোমরা লক্ষ্য করে থাকতে পারো, যখন বর্ষাকালে যখন হয়তো ভালো করে জামা কাপড় শোকায় না, আমাদের ঠিকমতো রোদ দেয় না, হয়তো খুব বৃষ্টি পড়ছে, ভালো করে শোকায় না, ওই জামা কাপড় যদি আমরা পরি, তখন দেখবে আমাদের বডিতে হয় চুলকানি হয় বা কিছু র্যাশ বেরোয় বা এরকম কিছু হয়। কেন হয়? কারণ আমরা যেহেতু ওই ভেজা জামা কাপড় পরে নিই, তার মধ্যে বেশ কিছু অণুজীব বংশবৃদ্ধি করে নেয়। এর ফলে কি হয় না, আমাদের শরীরে নানা রকম র্যাশ বেরোয় বা চুলকানি হয়। কিন্তু যদি খুব রোদে যদি ওই কাপড়গুলোকে মেলা হয়, যদি ভালো করে শুকিয়ে যায়, তখন তার মধ্যে উপস্থিত অণুজীবেরা নষ্ট হয়ে যায়, তখন আর আমাদের শরীরে কোনো প্রবলেম হয় না। দেখবে মাঝে মাঝে কি হয়, লেপ, কম্বল, বালিশ এগুলোকে রোদে দেওয়া হয়। কেন রোদে দেওয়া হয়? যাতে ওর মধ্যে উপস্থিত কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস বা কিছু যদি অণুজীব থেকে থাকে, ক্ষতিকর অণুজীব, সেগুলো রোদের কারণে নষ্ট হয়ে যাবে। ভেজা স্যাঁতসেঁতে জায়গায় অণুজীবেরা বেশি বংশবিস্তার করতে পারে, এখানে ওরা খুব দ্রুত বৃদ্ধি পায়। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অন্ধকার ও উষ্ণ জায়গায় অণুজীব খুব দ্রুত বৃদ্ধি পায়। সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে অনেক অণুজীব মারা যায়। একটু আগে আমরা বললাম আমাদের বিছানা, কম্বল, বালিশ এগুলো রোদে দেওয়া হয় মাঝে মাঝে, বা আমাদের জামা কাপড় ভালোভাবে রোদে শুকোনো হয়, যাতে সূর্যের আলোর ফলে ওখানে উপস্থিত অণুজীবরা মারা যায়। অণুজীবদের খাদ্য সংগ্রহের পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়। কেউ পচা গলা বস্তু থেকে খাদ্য গ্রহণ করে, আবার কেউ জীবদেহে বাস করে খাদ্য সংগ্রহ করে।
কিছু অণুজীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। শৈবাল ও কিছু অণুজীব সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। তাহলে অণুজীবদের বেঁচে থাকার জন্য, মানে যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাদ্য প্রয়োজন, তাই তো? তাহলে অণুজীবরা খাদ্য কিভাবে পায়? কিছু অণুজীব আছে যারা গাছেরদের মতো নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, মানে ওরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। কিন্তু কিছু অণুজীব কি আছে না, অন্য কোনো জীবদেহে বাস করে খাদ্য সংগ্রহ করে। আবার কিছু কিছু অণুজীব পচা গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে। সাধারণত 25°C থেকে 38°C তাপমাত্রায় অণুজীব দ্রুত বৃদ্ধি পায়। তবে কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া অত্যন্ত বেশি তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। তাহলে বুঝতে পারছো, এখানে 25°C থেকে 38°C তাপমাত্রায় অণুজীবরা খুব দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বলা হয় থার্মোফিলিক ব্যাকটেরিয়া। তারা অত্যন্ত বেশি তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। অণুজীবরা কত ধরনের হয় দেখি। অণুজীবরা হয় 5 ধরনের, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আদ্যপ্রাণী বা প্রোটিস্টা, শৈবাল। তাহলে 5 রকমের অণুজীবদের কথা আজ আমরা জানব। তাহলে চলো প্রথমেই আজ আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জেনে নিই। জীবজগতের কোষীয় জীবেদের মধ্যে আকারে সবথেকে ছোট ও কোষীয় গঠনের দিক থেকে সরলতম হলো ব্যাকটেরিয়া। এরা নানা আকারের হয়, যেমন কমা, রড, প্যাঁচানো, স্ক্রু বা গোলাকার। বিভিন্ন আকারের ব্যাকটেরিয়া হয়ে থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোনো নির্দিষ্ট আকার নেই, এরা বিভিন্ন রকমের আকারের হয়ে থাকে। কোষ প্রাচীর থাকলেও উদ্ভিদ কোষের মতো নয়। প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে প্যাঁচানো ডিএনএ থাকে। একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড ইত্যাদি থাকে না, তবে পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে। তোমরা যখন কোষ চ্যাপ্টারটা পড়েছিলে তখন তোমরা ওখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড এইগুলো সম্পর্কে তোমরা পড়ে এসেছো অলরেডি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ব্যাকটেরিয়া কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এরা এককোষী প্রাণী। তোমাদের এককোষী প্রাণী মনে আছে? যেসব প্রাণী একটা মাত্র কোষ নিয়ে গঠিত তারা হলো এককোষী প্রাণী, এবং যেসব প্রাণী অনেক বেশি কোষ নিয়ে গঠিত, মানে একের বেশি কোষ নিয়ে গঠিত, তারা হলো বহুকোষী প্রাণী। তাহলে এদের কোষে নিউক্লিয়াস থাকে না। এছাড়াও কি থাকে না, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড এইসব কিছুই থাকে না, তবে পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথম প্রমাণ করেন কে না, আন্তন ফন লিভেনহিক 1674 সালে। তাহলে 1674 সালে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথম প্রমাণ করেন আন্তন ফন লিভেনহিক। আর জলাতঙ্কের টিকাকে আবিষ্কার করেন লুই পাস্তুর। জলাতঙ্ক তোমরা সবাই জানো, জলাতঙ্ক র্যাবিস রোগটা, যেটা কুকুর কামড়ালে হয়, র্যাবিস ভাইরাসের ফলে হয়। যক্ষ্মা ও কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভূমিকা আবিষ্কার করেন কে? রবার্ট কখ। ব্যাকটেরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? প্রথম ব্যবহার করেছেন এরেনবার্গ 1828 সালে। বর্তমানে ব্যাকটেরিয়াকে মোনেরা গোষ্ঠীভুক্ত করা হয়। তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে বেশ কিছু আমরা জানলাম। এরপর দেখি পরবর্তীতে কি আছে। এরপর দেখব আমরা আদ্যপ্রাণী। আদ্যপ্রাণী দেখো এখানে উদাহরণও দেওয়া আছে একটা অ্যামিবা। অ্যামিবার নাম তোমরা সবাই শুনেছ। অ্যামিবা হলো এককোষী প্রাণী, অর্থাৎ এদের দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত এবং কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। এরা নানা আকারের হয়। অ্যামিবারও কোনো নির্দিষ্ট আকার হয় না, এরা বিভিন্ন রকমের আকারে হয়, কখনো গোলাকার, কখনো ডিম্বাকার, লম্বা বা থালার মতো। এরা স্বাধীনভাবে একা থাকে, আবার অনেকে মিলে একসঙ্গেও থাকে। আবার কেউ কেউ পোষক কোষের মধ্যে থেকে নানা রোগ সৃষ্টি করে। পোষক কোষ মানে অন্য কোনো জীবদেহের ভেতরে থেকে এরা ওই জীবদেহের পক্ষে নানা রোগ সৃষ্টি করতে পারে। এরা নানাভাবে চলাচল করে। কারো দেহে ক্ষণপদ, আবার কারো দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা বা চুলের মতো সিলিয়া থাকে। তাহলে দেখো অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপদ। এটা তোমরা মনে রাখবে। গমনাঙ্গ মানে কি? মানে যে অঙ্গের মাধ্যমে গমন করতে পারে। গমন করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে আমরা যেরকম পায়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, সেই রকম অ্যামিবা
গমনাঙ্গ হলো ক্ষণপদ। ওদের গমনাঙ্গ মানে যে অঙ্গটার মাধ্যমে অ্যামিবা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, অর্থাৎ গমন করতে পারে, সে অঙ্গটার নাম হলো ক্ষণপদ। আবার কোনো কোনো আদ্য প্রাণীর গমনাঙ্গ হলো চাবুকের মতো ফ্ল্যাজেলা, আবার কোনো কোনো আদ্য প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া। তাহলে এই হলো আমাদের আদ্য প্রাণীর সম্পর্কে কিছু বৈশিষ্ট্য। এরপর দেখব ছত্রাক। ছত্রাক এদের দেহকে মূল, কাণ্ড বা পাতায় আলাদা করা যায় না। এদের দেহ এককোষী গোলাকার, যেমন ইস্ট বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি। হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে মাইসেলিয়াম নামে একরকম গঠন তৈরি করে। মিউকর পেনিসিলিয়াম ছত্রাকে এই ধরনের গঠন দেখা যায়। তাহলে ছত্রাকের দেহকে কি বলছে, যে মূল, কাণ্ড, পাতা এইসবে ভাগ করা যায় না। এদের দেহ কি এককোষী। ছত্রাকও কি না, ছত্রাকও হলো এককোষী প্রাণী। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া আছে ইস্ট। ইস্টের তোমরা নাম শুনেছ। ইস্ট কোথায় ব্যবহার করা হয়? ইস্ট পাউরুটি তৈরিতে, কেক, পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়, তোমরা এটা শুনে থাকবে। বা সরু সুতোর মতো কিছু অংশ দিয়েও তৈরি হয়। এই সুতোর মতো কিছু অংশগুলোকে কি বলা হয় না, হাইফি। আর এই হাইফি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, শাখা প্রশাখা, দেখো ছবির মতো ওরকম কি হয় না, ভাগ হয়ে যায় এবং নিজেদের মধ্যে জট পাকিয়ে যায়। একে বলা হয় মাইসেলিয়াম। এগুলো কোথায় দেখা যায় না, মিউকর পেনিসিলিয়াম ছত্রাকে এই ধরনের গঠন দেখা যায়। এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ক্লোরোপ্লাস্ট, তোমরা যখন প্লাস্টিডের সম্পর্কে পড়েছিলে কোষের অধ্যায়ে, তখন প্লাস্টিড কয় রকমের ছিল? 3 রকমের, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? পাতার ক্লোরোফিলে অংশে থাকে, যার কারণে পাতা মানে গাছের পাতা সালোক সংশ্লেষ করতে পারে। কিন্তু এই ছত্রাকের দেহে কি না, ক্লোরোপ্লাস্ট থাকে না। আর ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতেও পারে না। এদের কোষ প্রাচীর সবুজ উদ্ভিদের কোষের মতো নয়। এরা জলে, স্থলে, আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ছত্রাক। তাহলে এবার নেক্সট হলো শৈবাল। শৈবাল অর্থাৎ যাকে আমরা একদম সোজা ভাষায় বলি সেটা হলো শ্যাওলা। এদের দেহকে ছত্রাকের মতো মূল, কাণ্ড বা পাতায় আলাদা করা যায় না। এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। এটা একটু তোমরা নোট করবে যে এতক্ষণ ধরে আমরা যেসব অণুজীবদের কথা বললাম সেগুলো সবাই এককোষী প্রাণী, কিন্তু শৈবাল বলছে এককোষী বা বহুকোষী, দু রকমেরই হতে পারে। অনেক সময় একাধিক কোষ পরস্পর যুক্ত হয়ে বলের মতো গঠন তৈরি করে। যেমন এককোষী হলো ক্লামাইডোমোনাস, এককোষী কিন্তু কোষগুলি পরস্পর যুক্ত ভলভক্স। বহুকোষী শৈবালের উদাহরণ স্পাইরোগাইরা। তাহলে এগুলো একটু মনে রাখবে, এককোষী শৈবালের উদাহরণ ক্লামাইডোমোনাস, বহুকোষী শৈবালের উদাহরণ স্পাইরোগাইরা। এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকে। নানা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। একটু আগে তোমরা আগের ছত্রাকের সময় দেখলে যে ওদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই ওরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। কিন্তু শৈবাল কি না, শৈবাল নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কারণ এদের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে। এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়, প্রধানত জলে থাকে। তাহলে শৈবাল কোথায় থাকে? জলে বা যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। চলো তাহলে এরপর দেখি আমাদের নেক্সট কী আছে। তাহলে নেক্সট আমাদের আছে ভাইরাস। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 বসন্ত রোগের সম্পর্কে গবেষণা থেকে আমরা ভাইরাসের কথা জানতে পারি। তাহলে বসন্ত রোগের সম্পর্কে গবেষণা কে করেছিলেন? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। কত সালে? 1796 সালে। তবে 1940-এর দশকে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কোনো ভাইরাসকে দেখা সম্ভব হয়নি। সাধারণ অণুবীক্ষণে ভাইরাস দেখা যায় না। ভাইরাস
কথাটির শব্দগত অর্থ হলো বিষ। তাহলে ভাইরাসের কথা জানতে আমরা প্রথম পেরেছি কখন? না 1796 সালে এডওয়ার্ড জেনার যখন বসন্ত রোগ সম্পর্কে গবেষণা করছিলেন। কিন্তু তখনও অবধি ভাইরাসকে দেখা হয়নি, মানে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসকে দেখা হয় না, মানে দেখা যায় না। 1940 খ্রিস্টাব্দে যখন কি হলো না ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, তখন ভাইরাসকে দেখা সম্ভব হলো। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে কি হয় না ভাইরাসকে দেখা যায় না। ভাইরাস কথাটির অর্থ কি না বিষ। এদের কোনো রকম কোষীয় গঠন নেই, এদের কোনো কোষ আবরণী সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না। পরিবর্তে বাইরের প্রোটিনের তৈরি খোলকের মতো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ থাকে। এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী। কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য দেখা যায়, আর পোষক কোষের বাইরে থাকার সময় এরা জড় বস্তুর মতো আচরণ করে। তাহলে ভাইরাস একদিকে যেমন জীব আর একদিকে তেমন জ্বর, মানে ভাইরাস জীব এবং জ্বর দুরকমভাবে আচরণ করে। যখন পোষক জীব কোষে মানে কি, মানে মনে করো কোনো মানুষের শরীরের ভেতরে ঢুকলো, যখন মানুষের শরীরের ভেতরে ঢুকলো সে ভাইরাসটা, তখন সে জীবের মতো আচরণ করলো, মানে তখন সে বংশ বিস্তার করতে আরম্ভ করবে, রোগ সৃষ্টি করবে সে মানুষটার জন্য। কিন্তু যখন সে বাইরে থাকে তখন সে জড় বস্তুর মতো আচরণ করে, অর্থাৎ তখন বৃদ্ধিও করে না এবং কোনো রোগ সৃষ্টি করতেও পারে না, কারণ এরা পরজীবী অর্থাৎ কি, পরের ওপর ভরসা করে জীবনে বেঁচে থাকা, মানে কোনো জীবকোষে প্রবেশ করলে তবে তার জীবনে বৈশিষ্ট্য দেখা যায়, মানে সে বংশবৃদ্ধি করে, রোগ সৃষ্টি করে, আর তারপর নানা রকমের নিজেদের ক্রিয়াকলাপ করে। কিন্তু কি যখন পোষক কোষে বাইরে থাকে তখন সে একজন জড়বস্তুর মতো আচরণ করে। তাহলে এই হলো আমাদের ভাইরাস জীবেরও মতো আচরণ করে, আবার জড়ের পদার্থের মতো আচরণ করে। এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে আজ আমরা বিভিন্ন প্রকার অণুজীব সম্পর্কে আলোচনা করলাম, যেমন আদ্যপ্রাণী, ছত্রাক, ভাইরাস, তারপর তোমাদের শৈবাল, আরও অনেক কিছু। এছাড়া অণুজীবের বৈশিষ্ট্য, অণুজীব কী, এই সকল কিছু সম্পর্কে আজ আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তাহলে এইভাবে যখনই আমরা নিত্য নতুন ক্লাস আনবো, তোমরা সবার আগে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।